শুরু করি। আপনাদের আমরা একটু স্ক্রিন শেয়ারিং এ যাই। আপনাদের বিসিএস পরীক্ষার যে সিলেবাসটা এটা মূলত আপনাদের হলো এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আপনাদের সিলেবাস। এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আপনাদের সিলেবাস। এর মধ্যে এলিজাবেথান পিরিয়ডটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়টাকে আমরা জানি যে ইংরেজি সাহিত্যের ইতিহাসে গোল্ডেন এজ বলা হয়। অর্থাৎ সাহিত্য চর্চার জন্য যে স্থিতিশীলতা দরকার সেটা এই সময়টাতে ছিল কুইন এলিজাবেথের সময়। এই যে উইলিয়াম শেক্সপিয়ারের মতো লেখকের আবির্ভাব এখানে ঘটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড ধরেন, এলিজাবেথান পিরিয়ড খুব ভালো করে পড়তে হবে। এবং এরপর যদি আপনি বলেন ভিক্টোরিয়ান পিরিয়ডটা, এর মাঝখানে আরো পিরিয়ড আছে, সেগুলো আসবে, কিন্তু এরপর উল্লেখযোগ্য করার মতো একটা পিরিয়ড যদি বলেন ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড আপনার এটা গুরুত্বপূর্ণ, বড় ধরনের চেঞ্জ হয়েছে এখানে। তারপরে হলো মডার্ন পিরিয়ড, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এখানে মডার্ন পিরিয়ড যেটা, মডার্ন পিরিয়ডে আবার আরেক ধরনের চেঞ্জ এসেছে। অর্থাৎ এখানে এলিজাবেথান পিরিয়ড থেকে আপনি মডার্ন পিরিয়ডে যখন আসবেন তখন কিছু বিপরীতমুখী ট্রেন্ড, বিশেষ করে যুগের বিভিন্ন যুগের বৈশিষ্ট্যের দিক থেকে। যেমন এলিজাবেথান পিরিয়ডে কিছু বৈশিষ্ট্য আছে যেটা সাহিত্য চর্চার জন্য উপযোগী ছিল। এরপরে আপনি যদি মধ্যযুগে আসেন, মিডল এজে, এখানে বিশেষ করে ক্যারোলাইন এইজ বা এখানে আমরা যদি বলি ধর্মকেন্দ্রিক যে যুগটা, যে সময় গির্জার জয় জয়কার অবস্থা ছিল, সেখানে ধর্মকেন্দ্রিক লেখাগুলো এসেছে। ধর্মের উপর ভিত্তি করে যে লেখাটা, সেই লেখাগুলো এসেছে। এরপরে আস্তে আস্তে ধর্মের দিক থেকে মানুষ যখন দূরে চলে যাওয়া শুরু করলো, মানে গির্জার প্রভাবটা যখন কমতে শুরু করলো, পরবর্তীতে কিছুটা পরিবর্তন লেখালেখির ক্ষেত্রে দেখা গেল। এবং সেই লেখালেখির ক্ষেত্রে প্রথমে কিছুটা সেন্সুয়াল, পার্সোনাল ইমোশন, সেন্সুয়াল ইমোশন, রোমান্স এগুলো আসতে থাকলো। পরবর্তীতে লিরিক্যাল বালাদ রচনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে লিরিক্যাল বালাদ রচনার মধ্যে দিয়ে রোমান্টিসিজমের আবির্ভাব ঘটলো 1798 সালে। ওই সময়টা আবার আরেকটা ধরনের চেঞ্জ, ইপোক মেকিং চেঞ্জটা হলো লিটারেচার ক্ষেত্রে। এইভাবে আপনাদের মূলত এলিজাবেথান পিরিয়ডে যেটা করতে হবে, যে গুরুত্বপূর্ণ লেখক, পিরিয়ডের বৈশিষ্ট্যগুলো কি কি, এখানকার গুরুত্বপূর্ণ লেখক কে কে, এইভাবে শুরু করি। এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে আমরা পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত যে সময়কালটা আছে, সেই সময়কালে বিভাজনটা আপনাদের প্রথমে দেখতে হবে। কোন যুগের ক্যারেক্টারিস্টিক্স, মূল লেখকগুলা কি কি, তার গুরুত্বপূর্ণ লেখাগুলো কি কি, ওটা আমরা যাব পরে। অর্থাৎ আমরা এলিজাবেথান পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আপনার যুগ বিভাগ যেটা, অর্থাৎ কতগুলো যুগে ভাগে ভাগ করা হয়েছে এই সময়কালটা, এবং ওই কোন যুগের কি বৈশিষ্ট্য, ওই যুগের প্রধান প্রধান লেখকরা কে ছিলেন, হ্যাঁ, ও তাদের প্রধান এবং তাদের প্রধান প্রধান রাইটার গুলো কোনগুলো, এগুলো আমাদের দেখতে হবে। আর আপনার আমাদের সবচেয়ে বেশি এর পাশাপাশি থাকতে হবে, যেমন আপনার লিটারেরি ওয়ার্ডস, লিটারেরি টার্মস, লিটারেরি টার্মস, কোটেশন, ডেফিনেশন, এটা থাকবে। লিটারেরি টার্মস এর বিষয়গুলো থাকবে, অর্থাৎ কিছু লিটারেরি টার্মস আছে, যে পোয়েমটা কি, সাটায়ারটা কি, হ্যাঁ, এখানে আপনার প্রোজটা কি, এই ধরনের কিছু লিটারেরি টার্মস আছে। সনেটটা কি, এই টার্মস গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। কোটেশন, কোটেশনটা দেওয়া আগে যে কোটেশন গুলো ছিল, এখনকার কোটেশন গুলো একটু ডিফারেন্ট। আগে শুধু এটা কার উক্তি, হ্যাঁ, এটা উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি, এটা চাইতো কোশ্চেন গুলোতে, কিন্তু এখন এটা কোন গল্পের উক্তি, কোন প্লের উক্তি বা কোন নোবেলের উক্তি, এরকম চাই। যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হ্যামলেট, ম্যাকবেথ, না টেম্পেস্টে, না কোথাকার, তাহলে ওটা একটু ভিতরে জানতে হবে। অর্থাৎ প্লে সামারি গুলো, এই গুরুত্বপূর্ণ প্লে সামারি গুলো একটু জানতে হবে, ওখানকার সামারির বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর আপনি যেটা পড়বেন একটু ভালোভাবে পড়বেন, যেটা পড়বেন না ওটা পড়ারই দরকার নেই। আর এই বিসিএস লিটারেচার সিলেবাসের ক্ষেত্রে আপনাদের তো 15 নাম্বার, এটা পরবর্তীতে আপনার ওইভাবে কোনো কাজে আসবে না আমাদের আসলে, মানে ইংরেজি যদি বলেন, বাস্তব জীবনেও যদি যাই, খুব বেশি একটা কাজে আসবে না। রিটেনে এটা কোনো কিছু নাই। এই জন্য আপনারা ফোকাসটা আমাদের বেশি ল্যাঙ্গুয়েজের উপরই থাকবে, লিটারেচারের উপর একটু কম ফোকাস থাকবে।
তো ফোকাসটা এমন হবে যেন আপনার মিনিমাম 55%, 50%, 55% নাম্বার পাওয়া যায়। এরকম একটা ফোকাস থাকতে হবে। ধরেন 15 তো, এখানে আপনি টার্গেট নেবেন যে 9-10, 9-10 হলে আপনার অনেক ভালো স্কোর। হ্যাঁ, অনেকে আছে লিটারেচার পড়তে অভ্যস্ত, অনেক পড়াশোনা করেছে, গল্পগুলো পড়ে ফেলেছে, অনেক লেখা। তাদের প্রসঙ্গটা ভিন্ন। জানার জন্য যারা পড়ার আগ্রহী সেটা সেটা আপনি করতে পারেন। তবে নেহায়েত যেটুকু না পড়লেই হবে না, মিনিমাম 50% নাম্বার যেন এনশিওর করা যায়, এরকম পড়াশোনা করতে হবে। মিনিমাম 50% নাম্বার যেন পাওয়া যায়, মানে 8-9 যেন পাওয়া যায়। হ্যাঁ, এটা এনশিওর আমাদের করতে হবে 55 থেকে 60। 10 পেলে অনেক ভালো। ওইভাবে প্রস্তুতিটা আমাদের নিতে হবে। আর এগুলোর সাথে, সাথে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো আসছে ওগুলো গুরুত্বপূর্ণ। ওই কোয়েশ্চেন গুলা আপনাদের পড়তে হবে। অর্থাৎ 40তম বিসিএস থেকে শুরু করে হ্যাঁ, এ পর্যন্ত বিসিএস এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো এসেছে ওগুলা পড়বেন। তাহলে মোটা দাগে আমরা যদি বলি যে এখানে এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত যোগ বিভাগ, সেই যোগ বিভাগটা জানতে হবে কোন যুগকে কি বলা হয়, কোন যুগে শাসক কে ছিলেন, কে শাসন করেছেন, ওই যুগের বৈশিষ্ট্যগুলো কি ছিল, ওই যুগের প্রধান প্রধান কবি সাহিত্যিকরা কে ছিলেন, হ্যাঁ, এবং তাদের এই প্রধান প্রধান কবি সাহিত্যিকদের লেখনীগুলা কি কি, এটা আমাদের জানতে হবে প্রথম। আর পাশাপাশি যেটা হলো যে কিছু আমাদের লিটারেরি টার্মস আছে, যে কোনটা কি, প্রোজ থেকে শুরু করে সাটার ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সেই লিটারেরি টার্মস গুলো আমাদের জানতে হবে এবং কিছু কোটেশন জানতে হবে, আলাদাভাবে কোটেশন গুলো পড়তে হবে যে কোথা থেকে নেওয়া হয়েছে। এরকম কোটেশন গুলো আমাদের জানতে হবে। সেটা উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে, সেটা সক্রেটিস থেকে শুরু করে মডার্ন পিরিয়ড পর্যন্ত যে লেখকগুলো আছে তাদেরটা আসবে। এখানে কিছু ফিলোসোফারদের কোটেশন আসবে, যে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, ওদেরটাও আসে। পাশাপাশি আপনার এখানে যারা সাহিত্যিক, লিটারেটর যারা, তাদের কোটেশন গুলো এখানে আসবে। এজন্য কোটেশন গুলো আমাদের একটু আলাদা ফোকাস করে পড়তে হবে। আর আমরা গুরুত্বপূর্ণ লেখকের লেখা গুলা পড়বো এবং কোশ্চেন গুলো সলভ করবো। বিভিন্ন 40তম বিসিএস থেকে শুরু করে বিসিএস এ যতগুলো কোশ্চেন এসেছে সেগুলো, এবং আমাদের অন্যান্য নন ক্যাডার পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে এগুলো খুব ভালো করে দেখতে হবে। টার্গেট থাকবে আমাদের 10-এর মতো, 9-10 পেলে এখানে এনাফ। আমি মনে করি যারা লিটারেচার অত বেশি পড়তে অভ্যস্ত না, কারণ 10-এর উপরে পেতে চাইলে সাধারণত অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি পড়তে হয়, এই জন্য ওর মধ্যে রাখবেন। কোশ্চেন অ্যানালাইসিস দেখা গেছে যে কিছু কিছু পরীক্ষায় উইলিয়াম শেক্সপিয়ার থেকে 3-4টা কোশ্চেন থাকে, 4-5টা কোশ্চেনও থাকে। আবার তো কোনো কোনো পরীক্ষা হয়তো 1-2টা থাকে। উইলিয়াম শেক্সপিয়ারটা আমাদের ভালো করে পড়তে হবে। কয়েকজন গুরুত্বপূর্ণ লেখক খুব ভালোভাবে দেখতে হবে, তাদের লেখাটার উপর মানে ফোকাসটা বেশি থাকে। এখন লিটারেচারে যে আপনার ধরেন 10-এর উপরে পাচ্ছেন না, ওয়াইড হওয়ার কিছু নেই। লিটারেচারে এত বেশি সময় না দিয়ে ওটা ল্যাঙ্গুয়েজ পার্টে দিবেন, কারণ এটা রিটেনে কাজ দিবে। রিটেনে কাজ দিবে, সিনোনিমস অ্যান্টোনিমস গুলো ভালো করে শিখবেন। আচ্ছা, আমরা যাবো তার আগে আমরা আপনাদের ওই একটা কোশ্চেন অ্যানালাইসিস একটা ইউটিউবে একটা আমরা ভিডিও দিয়েছিলাম, মানে প্রিলিমিনারি কোশ্চেন সলিউশন এন্ড অ্যানালাইসিস। ওই ভিডিওটা কি কেউ দেখেছেন আপনাদের এই ব্যাচে? এই ব্যাচে কেউ কেউ ভিডিওটা দেখেছেন, বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন অ্যানালাইসিস এন্ড সলিউশন? জি স্যার, জি স্যার, আমি দেখেছি। দেখেছি। জি না স্যার। দেখছেন? কি বুঝতে পেরেছেন ওটা দেখে? স্যার, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি স্যার সুন্দর করে আবার ওটা সলভ করে দিয়েছেন। হুম। শিক্ষার হলে স্যার অনেক জানা জিনিস কনফিউশনে পড়ে যায়। তো আমার কাছেও ভালো লাগছে স্যার আপনার এই সলিউশন। ওটার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে অ্যানালাইসিস পার্টটা, যেটা বলেছিলাম যে কোশ্চেনের ট্রেন্ডটা আমরা ব্যাখ্যা করেছি, যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসছে, কোন কোশ্চেনটা কোন চ্যাপ্টারের, এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসে। ওটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। ওইখানে একটা জিনিস দেখবেন যে আমাদের পার্টস অফ স্পিচ থেকে 3টা কোশ্চেন ছিল, সিনোনিমস অ্যান্টোনিমস থেকে 4টা, কনটেক্সচুয়াল মিনিং থেকে 2টা। তার মানে শব্দের যে প্রয়োগ সেখান থেকে 6টা কোশ্চেন, 20টার মধ্যে 6টা মানে 1/3। এটা ছিল সবচেয়ে আমাদের অ্যানালাইসিসের একটা বিষয়। কারণ বিসিএস পরীক্ষায় আগের কোশ্চেন গুলোতে আপনার সিনোনিমস অ্যান্টোনিমস এর এই প্রয়োগটা দেখা যেত না, 1টা 2টা থাকতো। কিন্তু এখন আপনার প্রিলিতেও সিনোনিমস অ্যান্টোনিমস এর উপর ফোকাসটা করা হচ্ছে। কারণটা হলো যে রিটেন পরীক্ষায় আপনার ওই রিডিং প্যাসেজ বোঝার জন্য শব্দ জানার প্রয়োজন হয়। শব্দ না জানলে আপনি রিডিং প্যাসেজ বুঝতে পারবেন না। এবং ওইখানে সেন্টেন্স লিখতে হয়, 10টা ওয়ার্ড দেওয়া থাকে যেগুলো দিয়ে সেন্টেন্স লিখতে হয়। কনটেক্সচুয়াল মিনিং এর জন্য আলাদা 5টা আছে, 15। আবার কিছু দেওয়া যায় যে 5টা শব্দ দেওয়া আছে, এটা সিনোনিমস অথবা অ্যান্টোনিমস লিখে ওইটা দিয়ে সেন্টেন্স করতে বলে। তার মানে ওইখানে প্রায় 20 নাম্বার থাকে ভোকাবুলারি বেসড। তো আমাদের রিডিং প্যাসেজে যে 100 নাম্বার, এর মধ্যে দেখা যাচ্ছে 20 নাম্বার থাকতেছে আপনার ভোকাবুলারির উপর। এটা কিন্তু বিশাল একটা ফোকাস।
এই জন্য শব্দের উপর আপনার আগে এত বেশি এমফাসিসটা ছিল না, যেটা ইদানিং পরীক্ষাগুলোতে এসেছে। এই জন্য আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, ওটা ইউটিউবে গিয়ে পাবেন। ইউটিউবে প্লেলিস্টে গিয়ে আপনি বিসিএস প্রিলিমিনারিতে ঢুকলেই পাবেন ওটা। ওইটা একটু দেখে নিবেন। আমরা চিন্তা করেছি 40 থেকে 30 পর্যন্ত বিসিএস এর ইগুলো এখানে সলভ দেব আপনাদেরকে। হ্যাঁ, এখানে সলিউশনটা আমরা দেব, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, এটা একটা আইডিয়া পাবেন আপনারা। আচ্ছা, এখন আসেন আমরা ইংলিশ লিটারেচারে লিস্ট অফ ইম্পর্টেন্ট রাইটার্স, গুরুত্বপূর্ণ যে রাইটার গুলো পড়তে হবে এটা এক নজরে এখানে দেখে যায়, এটা আমরা ডিটেলস পরে পড়বো। যেমন প্রথমেই উইলিয়াম শেক্সপিয়ারটা পড়বেন। হ্যাঁ, উনি কে? যে বার্ড অফ এভেন, ওনাকে অনেক নামেই ডাকা হয়, তার মধ্যে একটা হলো বার্ড অফ এভেন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। এখানে অনেক আছে। দেন ক্রিস্টোফার মার্লো, ফরমোস্ট এলিজাবেথান ট্র্যাজেডিয়ান। দেন বেন জনসন, ইংলিশ প্লে রাইট। জন মিল্টন, এপিক পোয়েট। এই যে জন মিল্টনকার যে সময়কাল, এই সময় চার্চের বিশাল একটা ভূমিকা ছিল। এই সময় জন মিল্টন আপনার ধরেন এখানে চার্চ কেন্দ্রিক যে লেখালেখিগুলো লিখেছেন, চার্চের উপর ফোকাস করে, বাইবেলকে কেন্দ্র করে যে লেখাগুলো, সেটা এক ধরনের লেখা, স্রষ্টার গুণ কীর্তন করে। হ্যাঁ, আর তারপরে আছে আপনার জোনাথন সুইফট, অ্যাংলো আইরিশ স্যাটারিস্ট, এসেইস্ট। আলেকজান্ডার পোপ, ইংলিশ পোয়েট ফেমাস ফর স্যাটাইরিক্যাল ভার্স এন্ড হিরোইক কবলেট। মানে কে কোন দেশি এটা একটু জানতে হবে। থমাস গ্রে, ইংলিশ পোয়েট ফেমাস ফর এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। উইলিয়াম ব্লেক, ইংলিশ পোয়েট, ভিজুয়াল আর্ট অফ দ্য রোমান্টিক এজ। দেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লেক পোয়েট অথবা পোয়েট অফ নেচার। এস.টি. কলেরিজ, পোয়েট অফ সুপারন্যাচারালিজম। Then Percy B.C. Shelley, revolutionary poet. John Keats, poet of beauty. Charles Dickens, the greatest novelist of the Victorian era. Alfred Lord Tennyson, poet laureate of Great Britain. Robert Browning, poet of Victorian period, famous for dramatic monologue. George Bernard Shaw, Irish playwright and critic. W.B. Yeats, Irish poet, famous for writing introduction of Tagore's Gitanjali. T.S. Eliot, British essayist. Ernest Hemingway, American novelist, short story writer and journalist. Then James Joyce, Irish novelist. Joseph Conrad, Polish British writer. Rudyard Kipling, English journalist. Sir Arthur Miller, American playwright. Then Samuel Beckett, Irish novelist. Thomas Carlyle, Scottish philosopher. Ole Soyinka, Nigerian playwright and poet. Chinua Abe, Nigerian novelist. Harold Pinter, English playwright. D.H. Lawrence, English novelist. Sir Thomas More, এটা হলো পরে আবার কিছু বাদ পড়েছিল সেটা, English humanist and statesman. Thomas Sackville wrote the first tragedy in English. Francis Bacon, English essayist. The University with যে সাতজন আছে সেটা। Edmund Spenser, Poets of Poets. John Bunyan, prose writer. Thomas Hobbes, English philosopher. John Donne, father of metaphysical poet. কাইজি ইশিগুরু, ব্রিটিশ নোবেলিস্ট। এর বাইরে এই সাম্প্রতিক সময়ে যারা নোবেল পেয়েছেন, এখানে 2-3 বছর আগে, 2-1 বছর আগে, 2-3 বছর আগে যারা নোবেল পেয়েছেন ওনাদের নামগুলো আসবে। এই কয়জন আমাদের প্লে রাইটের নাম জানতে হবে, তাদের গুরুত্বপূর্ণ লেখাগুলো আমাদের জানতে হবে। এটা আমরা আস্তে আস্তে পড়বো। আজকে আমরা পড়বো মূলত হলো লিটারেরি টার্মস। এগুলা এই লিস্টগুলো আমরা আস্তে আস্তে যাব। দেখেন লেসন 27, যেটা মূলত আমরা বলছিলাম যে 26টা ক্লাস আপনাদের ল্যাঙ্গুয়েজের উপর থাকবে আর 6টা লিটারেচারের উপর। যদি আমরা ল্যাঙ্গুয়েজের উপর 26টার বেশি ক্লাস নিই, সাধারণত 2-3টা ক্লাস বেশি নিয়ে নেই। আচ্ছা, লিটারারি টার্মস এন্ড কোটেশন। প্রথমে হলো পোয়েট্রি। পোয়েট্রি ইজ কম্পোজড অফ মিটার্স এন্ড রাইমস এন্ড ইট ইজ সাজেস্টিভ। দেখেন ডেফিনেশনের ক্ষেত্রে কোশ্চেনেও আসতে পারে যে ড্যাশ is composed of meters and rhymes and it is suggestive, অথবা poetry is composed of meters and rhymes and it is dash suggestive। দেখেন এখানে হলো poetryটা meters and rhymes, এখানে meters একটা মাত্রা থাকবে, লেন্থ। এখানে হয়তো 3 শ্লোক 4 শ্লোক করে করে একটা মাত্রা। যেন আপনি বাংলা যে বলে যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালায় গলায় পরে, এই যে রাইম, এখানে যে মিটার্স 2টা শ্লোক 3টা বা 4টা যেভাবে আছে, সেখানে সাধারণত পোয়েট্রির ক্ষেত্রে একটা মিটার্স থাকবে এবং রাইমস, হ্যাঁ, এখানে একটা মিল থাকবে, তাল লয় থাকবে সেটা। এবং এটা ইট ইজ সাজেস্টিভ, গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো সাজেস্টিভ। সাজেস্টিভ মানে কি?
সাজেস্টিভ মানে হলো যে এখানে কিছু সাজেশনের বিষয়গুলো থাকবে। মানে পয়েন্টটিতে একটা সাজেশন দেওয়া হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে আমাদের এগুলা করা উচিত। এ ধরনের পরিস্থিতিতে আমাদের এগুলো করা উচিত। একটা সাজেস্টিভ থাকবে। অর্থাৎ এখানে আপনার সাজেশন থাকবে, মানে একটু এখানে ডিরেক্ট না হলেও ইনডিরেক্ট সাজেশনের বিষয়গুলো থাকবে যে এই সিচুয়েশন এখানে এই ধরনের বিষয়গুলো আমাদের করা উচিত, এই বিষয়গুলো উপেক্ষা করা উচিত। তো এই সাজেস্টিভের বিষয়টা এখানে থাকবে। আর প্রোজ ইজ রিটেন উইথ রিটোরিক্যাল ডিভাইসেস অ্যান্ড স্টেটস। দেখেন, প্রোজ ইজ স্টেটেড উইথ রিটোরিক্যাল ডিভাইসেস অ্যান্ড ইট স্টেটস। এখানে প্রোজটা হলো স্টেট, শুধু বর্ণনা করে যাবে। এখানে প্রোজের ক্ষেত্রে শুধু বর্ণনা থাকবে, এখানে কোনো সাজেশন থাকবে না। আপনার লেখকের এখানে কোনো সাজেশন থাকবে না, শুধু ঘটনাবলী তিনি বর্ণনা করেন। সেইখান থেকে যারা রিডার তারা ধরে নিবে, তারা বুঝে নিবে যে আসলে এই পরিস্থিতিতে কি করা উচিত। আর এখানে রিটোরিক্যাল ডিভাইসেস, যে অলংকার বহুল ভাষা। অলংকার বহুল ভাষা মানে কি? এখানে অলংকার মানে একটা জিনিসকে বোঝাবার জন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ হয়তো ব্যবহার করা হবে ঘটনার গভীরতা বোঝাবার জন্য। যেমন একজন নেতা যখন বক্তৃতা দেন, তখন বক্তৃতার মধ্যে একটা জিনিস, অর্থাৎ এখানে যারা শ্রোতা তাদের উদ্বুদ্ধ করার জন্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন। একটা জিনিস বারবার বোঝাবার চেষ্টা করেন, উত্তেজিত করবার চেষ্টা করেন বা উৎসাহিত করবার চেষ্টা করেন বোঝানোর মাধ্যমে। হ্যাঁ, মানে ওইটাই হলো আমরা রিটোরিক্যাল ডিভাইসেস। ওইটা হলো রিটোরিক্যাল ডিভাইসেস। হ্যাঁ, মানে এটা অনেকটা ওরকম বিষয়গুলো থাকবে। তারপর অডে, এখানে এটা হলো গাথা কবিতা, সনেট আছে। লিরিক পয়েম অফ 14 লাইনস, হ্যাঁ, 14 লাইনের গীতি কবিতা বা লিরিক পয়েম। এটা আমরা মোটামুটি জানি। অডে হলো an exalted lyric poem that begins with an address to someone in still anguish and ends with consolation. দেখেন, an exalted lyric poem that begins with an address to someone, যেটা কাউকে অ্যাড্রেস করে শুরু হয়। in still anguish, এখানে anguish যেখানে ক্ষোভ, হ্যাঁ, এখানে আপনার ক্ষোভের কথা, দুঃখ কষ্টের কথাগুলো তুলে ধরা হয়। and ends with consolation, এবং কনসোলেশন সান্ত্বনার মাধ্যমে শেষ হয়, এবং সান্ত্বনার মাধ্যমে শেষ হয়। বাংলা একটা অর্ডের কথা বলতে পারেন? বাংলায় কবর স্যার। না, কবর অর্ডের মধ্যে পড়ে না। এলিজি, শোক গাথা, গাথা। কাসিদা হবে স্যার? হ্যাঁ, কাসিদা, কাসিরা, কাসিদা, কাসিদা মানে কাসিদা, প্রশংসা গীতি। প্রশংসা না, প্রশংসা কি না। যেমন এখানে সমুদ্রের প্রতি রাবণ যদি আপনি বলেন, ওটা এখানে অনেকটা অর্ডের মধ্যে পড়ে। সমুদ্রের প্রতি রাবণ, হ্যাঁ, ওখানে কিছু অ্যানগুইশের কথা বলা হয়েছে, অর্থাৎ তারপরে একটা সান্ত্বনার মাধ্যমে শেষ হয়। সমুদ্রের প্রতি রাবণটা অর্ডের মধ্যে পড়ে। কি হবে স্যার কথা? হ্যাঁ, হ্যাঁ, সিন্ধু স্যার? বুঝি নাই। স্যার বিষাদ সিন্ধু কি শোকগাথা হবে? বিষাদ সিন্ধুটা আপনার হ্যাঁ, এলিজির মধ্যে পড়বে। বালাদ, a narrative poem that tells a story through dialogue and action। দেখেন, এটা হলো ডায়ালগ এন্ড অ্যাকশন। এটা হলো একটা ন্যারেটিভ স্টোরি যেটা ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে গাওয়া হয়, যেটা একটা বর্ণনামূলক কবিতা। দ্যাট টেলস এ স্টোরি, যেটা একটা ঘটনা বর্ণনা করে, থ্রু ডায়ালগ এবং অ্যাকশন। এখানে ডায়ালগ থাকবে এবং অ্যাকশন অঙ্গভঙ্গির মাধ্যমে মূলত এটা গাওয়া হয়। বালাদ, বাংলা সাহিত্যে একটা বালাদের নাম বলেন তো। বাংলা সাহিত্যে একটা বালাদ। স্যার ময়মনসিংহের গীতিকা। হ্যাঁ, ময়মনসিংহের, হারামণি। হ্যাঁ, ইয়েস, হারামণিটাও হবে। হ্যাঁ, ময়মনসিংহের গীতিকা। এই যে ময়মনসিংহের গীতিকা কেউ পড়েছেন বা দেখেছেন? ময়মনসিংহ অঞ্চলের কেউ আছেন? গ্রেটার ময়মনসিংহের কেউ আছেন? জি স্যার, আছি। কে? জান্নাতুল ফেরদৌস? জি স্যার। আচ্ছা, ময়মনসিংহ গীতিকা দেখেছেন বা শুনেছেন? না স্যার। আচ্ছা, শুনেছি স্যার, কিন্তু পড়েছেন। দেখিনি। ভেলুয়া সুন্দর এটার হচ্ছে ইয়ে শুনেছি। কোনটা কোনটা স্যার কোনটা যে কোনটা স্যার, বলেন? নদের চাঁদটাও শুনছিলাম। হ্যাঁ, কাজল রেখা। জান্নাতুল ফেরদৌস কোনটা শুনেছেন? জান্নাতুল ফেরদৌস কোনটা? আচ্ছা,
হ্যাঁ, এটা আমরা আপনারা যারা শহরে থাকেন বা এখন এগুলো খুব একটা দেখা যায় না। আমরা যখন গ্রামে ছিলাম, আমরা বলতে আপনাদের থেকে আমার তো এসএসসি হলো 1996। আপনারা যারা আমার কাছে পড়েন তাদের এসএসসি কোন সন? আপনাদের এসএসসি কোন সন? স্যার আমার 2007। 2007। তাহলে 7-8 এ যারা আছেন না, 7 থেকে 10 পর্যন্ত এরকম সময় বোধহয় পড়তেছেন, তাই না? 12 স্যার 12। আচ্ছা, 7 থেকে স্যার আমারও 12 স্যার। 12। আচ্ছা, তাহলে ধরুন 10-11 ধরে নিচ্ছি। 96 তো, তাহলে 6 আমাদের সাথে প্রায় আপনাদের দেখা যাচ্ছে কত? 6, হ্যাঁ 14-15, হ্যাঁ 1.5 যুগের একটা ডিফারেন্স, খুব হ্যাঁ 1.5 যুগের একটা ডিফারেন্স বলা যায়। 16-17 বছরের একটা ডিফারেন্স। তো এই সময়ে যেটা হতো, আমাদের সময়ে আমরা যখন গ্রামে পড়াশোনা করেছিল তখন যেটা দেখতাম যে শীতের সময়ে এই ময়মনসিংহের গীতিকাগুলা গাওয়া হতো। ওই কিছু যারা ভালো গায় তাদেরকে মূলত হায়ার করে নিয়ে আসতো এবং সারা রাত্রি ভরে ওরা গান গাইতো। ওখানে একজন গাইতো, সাথে সাথে আর 3জন 2-3জন তাল 4-5 জন তাল মেলাতো। ছন্দ তালে তালে ওটা গাইতো, একটা গল্প বলতো, নাচতো, অভিনয় করে দেখিয়ে দিত। এইভাবে সারা রাত ধরে বলতো, ওইটা চলতো। তো অনেক মানুষ সেটা এনজয় করতে দেখতাম, যে অনেক মানুষ দল বেঁধে সেটা এনজয় করছে, যাচ্ছে। এটা খুব ভালোই প্রচলন ছিল, শীতের সময় দেখেছি। কিন্তু এখন ওইটা শুনিও না, দেখিও না, হয়তো আপিলটা হারিয়ে ফেলেছে। এখন আসলে যেটা হয়েছে, তথ্য প্রযুক্তির এই রিভলিউশনের যুগে ওইটা তাল মেলাতে পারছে না, বা মানুষ এখন ওইটা থেকে আর আনন্দ পাচ্ছে না। বিনোদনের ওর থেকে অনেক ভালো উৎস মানুষ বেছে নিয়েছে, খুঁজে পেয়েছে। কারণ ইউটিউবের মধ্যে এখন ছাড়া দিলে দুনিয়া সবকিছুই পাওয়া যাচ্ছে। কাজেই এখন শুধুমাত্র ওইরকম একটা গল্প, কিচ্ছা কাহিনী শুনবার জন্য আপনার সারা রাত শীতের মধ্যে জেগে মানুষ আর যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়ে এগুলো মাঝে মাঝে বিশেষ দিনগুলোতে উপস্থাপন করা হয়, তখন কিছু স্টুডেন্টরা হয়তো দেখে। তার মানে সেটা হলো, দেখা যাচ্ছে যে বালাদ এখানে আমরা যেটা বলছি যে এটা ন্যারেটিভ পয়েন্ট দ্যাট টেলস দ্য স্টোরি থ্রু ডায়ালগ এন্ড অ্যাকশন। সেখানে ডায়ালগ থাকবে, অ্যাকশন, নেচে গেয়ে শুধু সাধারণত একটা গল্প উপস্থাপন করা হয়। এখানে উদাহরণ বলছে, থমাস হার্ডিস ডিউরিং উইন্ড অ্যান্ড রেইন ইজ অ্যান এক্সাম্পল অফ বালাদ। এলিজি, শোকগাথা। এ লিরিক পোয়েম অফ মর্নিং, বানানটা খেয়াল রাখবেন, MOURNING। অনেকে কিন্তু পড়ার সময় এটা পড়ে মর্নিং, মর্নিং না, মর্নিং, শোক। শব্দটা মর্নিং, শোকের একটা কবিতা। ফর দ্য ডেথ অফ এন ইন্ডিভিজুয়াল অর ল্যামেন্টিং ওভার এ ট্র্যাজিক ইভেন্ট। কোন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে যে শোক কবিতা, অথবা কোন একটা ট্র্যাজিক ঘটনা জাতীয় জীবনে ঘটেছে সেটাকে কেন্দ্র করে যে লিরিক পয়েন্ট, সেটার জন্য আমাদের মূলত এলিজি হয়। হ্যাঁ, আপনি কবরের কথা যেটা বললেন, কবর এটা আমার এলিজির মধ্যে পড়বে, এলিজির মধ্যে পড়বে। এরপর আছে হিম, ঈশ্বর বন্দনা। হিম যদি আমরা বলি, এটা ঈশ্বর বন্দনা। এ সং এমবডিং রিলিজিয়াস এন্ড স্যাক্রিড ইমোশন। এ সং এমবডিং রিলিজিয়াস এন্ড স্যাক্রিড ইমোশন। ধর্মীয় এবং পবিত্র আবেগ কে কেন্দ্র করে যে সংগুলা গাওয়া হয়, এটা আমাদের ইসলাম ধর্মে আমরা ওই যে হামদ যেটা শুনি, হামদ, সেটা মূলত হিমের মধ্যে পড়বে। স্রষ্টা মহান আল্লাহর গুণ কীর্তন করে যে সঙ্গীতটা হয়। আর নাতে রাসূল যেটা, ওটা কিন্তু হিমের মধ্যে আসবে না, ওটা ব্যক্তির কেন্দ্র, ব্যক্তির প্রশংসা করে, তো ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে করা হয়, ওটা আপনার হিমের মধ্যে থাকবে না। এপিক, মহাকাব্য, a long narrative poem that tells in a grand style the history and aspiration of a national hero. Epic, মহাকাব্য, a long narrative poem, এটা দীর্ঘ বর্ণনামূলক poem that tells in grand style, যেটা বিশালভাবে ফুটিয়ে তোলে history and aspiration of a national hero, একটা জাতীয় বীরের ইতিহাস এবং তার প্রত্যাশা, and aspirations, প্রত্যাশাগুলো ফুটিয়ে তোলা হয় এপিক মহাকাব্যের মধ্যে। ড্রামাটিক মনোলগ, kind of lyric poem in which single speaker expresses his thoughts and feelings to a silent listener. Dramatic monologue, স্বগতোক্তি, বাংলা হলো স্বগতোক্তি। এটা হলো কাইন্ড অফ লিরিক পয়েম, এক ধরনের লিরিক পয়েম ইন হুইচ, যেখানে একজন সিঙ্গেল স্পিকার এক্সপ্রেসেস, একজন সিঙ্গেল স্পিকার বর্ণনা করে হিজ থটস এন্ড ফিলিংস, তার চিন্তা এবং অনুভূতিগুলো টু এ সাইলেন্ট লিসেনার, একজন নীরব লিসেনারের উদ্দেশ্য। এখানে যারা লিসেনার তাদের কোনো পার্টিসিপেশন থাকে না, সাইলেন্ট থাকে সবাই, একজন ব্যক্তি শুধু তার যে এক্সপিরিয়েন্স গুলো, মতামত গুলো সেটা এক্সপ্রেস করেন, ব্যক্ত করেন।
আর ইন্টেরিয়র মনোলগটা হলো ড্রামাটিক মনোলগের একটা ভাগ। এ কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ, এক ধরনের ড্রামাটিক মনোলগ in which the speaker dramatizes inner conflicts, self-analysis, and talk to itself, imagines itself. ভালো করে দেখেন, এখানে ইন্টেরিয়র মনোলগটা কি বলা হয়েছে? ইন্টেরিয়র মনোলগ বোঝা যাচ্ছে যে অভ্যন্তরীণ স্বগতোক্তি। তাহলে দেখেন এখানে কি করে এ কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ, এটা এক ধরনের ড্রামাটিক মনোলগ ইন হুইচ, যেখানে দ্য স্পিকার ড্রামাটাইজেস, নাট্যরূপ দেন কিসের? ইনার কনফ্লিক্টস, অন্তর্নিহিত যে দ্বন্দ্বগুলো রয়েছে সেটা, সেলফ অ্যানালাইসিস, আত্মবিশ্লেষণ, এন্ড টকস টু ইটস ইমাজিন স্প্লিট সেলফ, এবং তার কল্পিত সত্তার সাথে কথা বলেন, অর্থাৎ মানুষ যখন কোনো ভুল করে, ভুলের পর দেখা যায় তার মধ্যে একটা সেলফ অ্যানালাইসিস হয়, ইনার কনফ্লিক্টস, যে ইয়েস, বা কোনো বড় ধরনের অন্যায় করে, তখন তার মধ্যে একটা অ্যানালাইসিস করে যে এই কাজটা করা ঠিক হয়নি, এটা ওইভাবে করা উচিত ছিল। এরকম একটা আপনার নর্মালি অ্যানালাইসিস করে। যেমন একটা চোর যখন চুরি করে, চুরি করার পরে যখন চুরি করে নিয়ে যায়, সে তার মধ্যে অ্যানালাইসিস হলো যে এই কাজটা ঠিক করলাম না, মানুষের জিনিস চুরি করে নিয়ে আসলাম। আবার হয়তো আরেক মন বলে যে চুরি না করলে খাবো কি, অনেকের তো অনেক সম্পদ আছে, আমার তো কিছুই নেই, আমার তো বাঁচতে হবে। এই যে অ্যানালাইসিস গুলা, এটাই মূলত আপনার ইন্টেরিয়র মনোলগ। অর্থাৎ নিজের সত্তার সাথে, এখানে ইমাজিন স্প্লিট সেলফ, কল্পিত সত্তা, অর্থাৎ কল্পিত যে সত্তা, বিভক্ত দ্বিধা বিভক্ত সত্তার সাথে কথা বলা। আপনি যখন অনেক সিদ্ধান্ত নেন, অনেক সময় আপনি দুদুল্য মনোদয় ভোগেন, যেমন এক মনে বলে যেটা করা উচিত, আরেক মনে বলে যেটা করা উচিত না। এই যে বিষয়টা হচ্ছে, এটা সাথে মূলত এটাই মূলত ইন্টেরিয়র মনোলগ। যখন এটা ড্রামাটিক, এক ধরনের ড্রামাটিক মনোলগ হবে, যেখানে সিঙ্গল দ্য স্পিকার ড্রামাটাইজেস, নাট্যরূপ দিবেন যে ইনার কনফ্লিক্ট ব্লু, সেলফ অ্যানালাইসিস, এন্ড টকস টু ইটস ইমাজিন স্প্লিট সেলফ। মেটাফিজিক্যাল পোয়েট্রি, অধিবিদ্যামূলক কবিতা, এটা মূলত সত্তার প্রকৃতি জ্ঞান সংক্রান্ত দর্শন শাস্ত্র সম্পর্কিত কবিতা। সত্তার প্রকৃতি, এটা মেটাফিজিক্স থেকে আসে। এখানে যেমন দেখেন, মেটাফিজিক্যাল পোয়েট্রি means poems on the subjects which exist beyond the physical world. দেখেন এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রি means poems on the subjects, অর্থাৎ ওই বিষয়ের উপর কবিতা, which exist beyond the physical world, যেগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডের ঊর্ধ্বে কোনো বিষয় নিয়ে মূলত আলোচনা করে। In other words, it is type of poetry which deals with abstract or philosophical subjects. অর্থাৎ এখানে মূলত দেখেন ফিজিক্যাল ওয়ার্ল্ডের ঊর্ধ্বে, এখানে আপনার একটা বলতে পারি ফিলোসফিক্যাল যে থট গুলো রয়েছে, একটা এখানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরে বস্তু জগতের ঊর্ধ্বে উঠে নিজেকে যে ভাববার যে প্রয়াস, সেটা মূলত এখানে তুলে ধরা হয়। অর্থাৎ বস্তু জগতের ঊর্ধ্বে উঠে এখানে আপনার স্রষ্টার স্বরূপ প্রকৃতি কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। প্রকৃতি স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্যটা কি, এগুলা নিয়ে যে বিষয়গুলো, অর্থাৎ বৈষয়িক বিষয়ের বাইরে, অর্থাৎ আমাদের হুইজ বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরের একটা বিষয় নিয়ে যে আলোচনা বা পোয়েট্রি, সেটা হলো আপনার ফিজিক্যাল মেটাফিজিক্যাল পোয়েট্রি। সেটাই মূলত মেটাফিজিক্যাল পোয়েট্রি। এটা অল্প কিছু মানুষ এভাবে ভাবে, খুব কম পিপলই মূলত এই ভাবনাগুলো নিয়ে আসতে পারে। অল্প কিছু পিপল এই ভাবনাগুলো তাদের মধ্যে আনতে পারে। এর মধ্যে আপনার কিছু রিলিজিয়াস স্কলার যারা আছে, তারা এটা তাদের ভাবনার মধ্যে নিয়ে আসতে পারে। রিলিজিয়াস স্কলারদের বাইরেও কিছু পিপল আছে যারা স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করে, তাদের মধ্যে এই ভাবনাটা আসে। অথবা যারা আপনার কিছু সোশ্যাল ওয়ার্কার আছে, সোশ্যাল ওয়ার্কার যারা এখানে হিউম্যানিটেরিয়ান আছে, তাদের মধ্যে এই ভাবনার বিষয়টাও আসতে পারে। কিন্তু ক্যাপিটালিজমের ধ্যান ধারণায় যারা বিশ্বাসী, মানি মেকিং এর আইডিওলজিতে যারা বিশ্বাসী, বা ক্ষমতায়ন চর্চাতে যারা বিশ্বাসী, তাদের মধ্যে সাধারণত আপনার এই বিষয়গুলো কাজ করে না। এই জন্য আপনি দেখবেন, আমরা যেটা দেখেছি, যেমন ধরেন আমাদের যারা হুজুর, তাদের মধ্যে একটা জিনিস দেখি, যে হয়তো কালকে কি খাবে তার সেই খাবারের ব্যবস্থা নেই, কিন্তু সে হৃদয়ের দিক থেকে বিশাল বলিয়ান। অর্থাৎ তার যে শক্তি, তার যে সামর্থ্য, তার যে বিশ্বাস, সেটা বিশাল। কিন্তু দেখা যাচ্ছে যে একজন মানুষের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু সে হৃদয়ের দিক থেকে খুব দুর্বল চিত্ত। হ্যাঁ, তার মানে হলো যে
একজন স্পিরিচুয়ালিজমের শিক্ষায় অর্থাৎ এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরের বিষয়গুলো নিয়ে চিন্তা করে তিনি ওইভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন। অর্থাৎ নিজে একজন খুবই অতি নগণ্য একজন ব্যক্তি, ক্ষুদ্র সত্তা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায়। আর এখানে আসলে আমার আসার চিন্তা হতো তিনি এইভাবে করেন যে আমার আসার উদ্দেশ্যটা কি আসলে, হয়তো আসলাম কিছু জিনিস কিছুদিন খেলাম মজা করলাম তারপর চলে গেলাম, এটাই কি আসলে জীবনের মিনিং? না, জীবনের মিনিং তো অন্য জায়গায়। কিন্তু এই অন্য জায়গার ক্ষেত্রে যারা মেটাফিজিক্স চর্চা করে, যারা স্পিরিচুয়ালিজম চর্চা করে, তারা কিন্তু আপনার ওই জায়গাটা টাচ করতে পারে। কিন্তু যারা ম্যাটেরিয়াল বস্তুবাদী বিষয়গুলো চিন্তা করে তারা দেখা যাচ্ছে ওই জায়গাগুলো টাচ করতে পারে না। তো এই জন্য দুই ধরনের চিন্তা জীবনযাত্রাগুলো একটু ভিন্ন হয়ে থাকে। একটা সেকেন্ড, আমি 2টা সেকেন্ড পরে একটু কথা বলবো। যে নুসরাত আপু কি মানে অ্যাপ্লিকেশন করছেন? রুল কত আসছে আপনার? কতর মধ্যে? হ্যাঁ হাবিব ভাইয়া, আপনার রোল কতর মধ্যে আসছে? রোল কতর মধ্যে আসছে তো একটু দেখা লাগবে ভাইয়া, মনে নেই। তাই? ইনবক্স করবো না। ঠিক আছে। হাবিব ভাই কালকে করছেন ভাই? আসেন দেখেন নেক্সট। হ্যাঁ, গতকাল। দেখেন মেটাফিজিক্যাল পয়েটিক্যাল এরপরে এপিথালামিয়াম, এ পোয়েম অর সং রিটেন টু সেলিব্রেট ওয়েডিং, মানে বিয়ের গীত যেটা মূলত সেটা হলো এপিথালামিয়াম। বিয়ের উপলক্ষে যে গীত সঙ্গীত গাওয়া হয়, বিশেষ আপনারা গায়ে হলুদের প্রোগ্রামে যে সঙ্গীতটা গান, সেটাই মূলত এপিথালামিয়াম। এ পোয়েম অর সং রিটেন টু সেলিব্রেট এ ওয়েডিং, গায়ের হলুদে কোন গানটা বেশি গান বলেন তো? গায়ে হলুদে কোন গানটা বেশি গান বাংলাদেশে? ওগুলাকে তো গীত বলে না। হলুদ বটো, মেহেন্দি বটো। হ্যাঁ, ওটা একটা গান, ওটা একটা বড় জিনিস। আর এখন তো বলেন স্যার এখন তো সব অন্য গান গাই, হিন্দি গান গাই। না, এটা হলো আপনার যেটা পয়েট সং রিটেন টু সেলিব্রেট ওয়েডিং। একটা কালচারে একটা কালচারে এক ধরনের থাকবে সেটা। নেক্সট, রিকুইম, REQUIEM, মৃত ব্যক্তির আত্মার সদ্গতির উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা সঙ্গীত। A musical composition for the mass of dead person. It is a kind of funeral prayer which is full of religious fervor. এটা দেখেন যে মিউজিক্যাল কম্পোজিশন ফর দ্য মাস অফ ডেড পারসন, একজন মৃত ব্যক্তি মৃত্যুর পরে অর্থাৎ তাকে যখন সদ্গতির জন্য নিয়ে যাওয়া হয়, তাকে যখন আপনার শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়, তখন নেচে গেয়ে মূলত তাকে বিদায় জানানো হয়। এটা আফ্রিকান কিছু সংস্কৃতিতে দেখা যায়, আফ্রিকান কিছু কালচারে এটা দেখা যায়, এবং আমাদের দেশে উপজাতীয়দের মধ্যে দুই একটা উপজাতির মধ্যে এটা রয়েছে। কিন্তু মুসলিম সংস্কৃতিতে সাধারণত আপনার এই নেচে গাওয়ার বিষয়টা নেই। এটা মূলত হলো জানাজার মাধ্যমে তাকে দাফন কাফন করা হয়। এখানে আমাদের মুসলিম ট্রেডিশন ভারতীয় উপমহাদেশে সাধারণ ধর্মের মধ্যে এটা নেই, উপজাতীয় কালচারদের মধ্যে এটা রয়েছে, আফ্রিকান কিছু সংস্কৃতির মধ্যে এটা দেখা যায়। নেক্সট আছে কমেডি। কমেডিটা হলো কাইন্ড অফ ড্রামা হুইচ বিগিনস উইথ দ্য অ্যাডভার্সিটি অর ডিসকর্ড বাট এন্ডস ইন হ্যাপিনেস। এ কাইন্ড অফ ড্রামা, এক ধরনের ড্রামা, হুইচ বিগিনস উইথ দ্য অ্যাডভার্সিটি অর ডিসকর্ড, যেটা শুরুটা হবে বিরোধ এবং বিতর্কের মধ্য দিয়ে এবং শেষ হবে হ্যাপিনেসের মধ্য দিয়ে, হ্যাপিনেসের মাধ্যমে। আর ট্র্যাজেডিটা হলো তার উল্টো, এ ফর্ম অফ ড্রামা হুইচ স্টেজেস দ্য ফল অফ এ সুপিরিয়র হিউম্যান বিং or a kind for mistake or some kind, mistake of some kind. অর্থাৎ ট্র্যাজেডিটা শুরুটা হবে বিজয় উল্লাসের মধ্য দিয়ে, ভোগ বিলাসের মধ্য দিয়ে, ভোজন মধ্য দিয়ে, পান ভোজনের মধ্য দিয়ে, কিন্তু মানে কোন একটা সফলতার পরে পরবর্তীতে কোন একটা ভুলের কারণে সেই হিউম্যান বিং এর কোন একটা ভুলের কারণে যে পতন, সুপিরিয়র হিউম্যান বিং এর যে পতন, সেটা মূলত ট্র্যাজেডি। মনোড্রামা, a play with a single character that ends the drama on the stage. মনোড্রামাটা হলো a play with a single character, মানে এক চরিত্রের একটা নাটক, শর্ট প্লে, that ends the drama on the stage, যেটা মূলত স্টেজে ড্রামাটা নাট্যরূপে দেওয়া হয়। যেমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো সঙ্গীতানুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠানের
মাঝখানে একটু বিরতি, একটু মজা করার জন্য যে একটা ছোট্ট নাটিকার আয়োজন করা হয়, 10 মিনিট একটা নাটিকা। তো সেটা মূলত করা হয় মূলত হলো যে এক ধরনের পরিবর্তন আনবার জন্য, আলোচনার ক্ষেত্রে বা ভিন্ন বিনোদন দেওয়ার জন্য। সেটা হলো মনোড্রামা। ফিকশন, গল্প, উপন্যাস, রোমান্স, কাহিনী ইত্যাদি শাখা বিশেষ। অল নোবেলস অ্যান্ড শর্ট স্টোরিজ ফল আন্ডার দিস জেনার। দেখেন ফিকশনের মধ্যে সকল নোবেল এবং শর্ট স্টোরি যেগুলো আছে সব এগুলোর মধ্যে পড়বে। ফিকশন ইজ বেসড অন ফ্যাক্টস বাট ন্যারেট উইথ দ্য কালার অফ ইমাজিনেশন। দেখেন এখানে ফিকশন যেটা হয়েছে, ফিকশন ইজ বেসড অন ফ্যাক্টস, এটা সত্য ঘটনা অবলম্বনে হবে, বাট ন্যারেট উইথ দ্য কালার অফ ইমাজিনেশন, অর্থাৎ কল্পনার রং মেশানো থাকবে সেখানে, অর্থাৎ কল্পনার রং মেশানো থাকবে। দ্যাট মিনস ফিকশন ইজ ন্যারেটিভ প্রোজ। এই অর্থে ফিকশনটাকে আমরা ন্যারেটিভ প্রোজ বলতে পারি। যেমন আপনি হুমায়ুন আহমেদের দেওয়াল উপন্যাসের কথা যদি বলেন, সেখানে মেজর ডালিমকে চিত্রায়িত করা হয়েছে ডালিম কুমার নাম। এই যে রং মিশিয়ে, আসলে কল্পনার রং মিশিয়ে সত্য ঘটনাগুলো দ্বারা হয়েছে, যেখানে কিছুটা কল্পনার রং মিশিয়ে ওটাকে মজা দেওয়ার জন্য। এরকম শর্ট স্টোরি, short story fictional narrative in prose of about 6 to 10,000 words. It starts abruptly, rises to a climax and ends suddenly with a sense of incompleteness. ওরে কেউ আসতে পারে যে ড্যাশ starts abruptly, rises to a climax and ends suddenly with a sense of incompleteness. এই ড্যাশের জায়গায় হবে শর্ট স্টোরি। এটা হঠাৎ করে আপনার শুরু হবে, অর্থাৎ আবার ক্লাইম্যাক্সে চলে যাবে এবং শেষ হবে and suddenly with a sense of incompleteness. শেষটা যখন হবে তখন মনে হবে যে এরপরে কি ঘটবে, এরপরে এটা হবে না ওইটা হবে। হয়তো মনে হতে পারে যে শর্ট স্টোরি পড়ে যে এরপরে কি নায়ক নায়িকাকে বিয়ে করবে নাকি দুইজন একসাথে লঞ্চ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। তো তখন এরকম একটা সেন্স এখানে মূলত আসবে। তো এখানে এর পরের বিষয়টা পুরোটাই হলো পাঠকের সম্পত্তি, পাঠক যেভাবে কল্পনা করে নেবে সেটাই মূলত। তবে লেখক মূলত এখানে যেটা করেন সেটা হলো সেন্স অফ ইনকমপ্লিটনেস রেখে শেষ করেন। এরপরে আমরা যেটা পাবো সেটা পাম্পলেট। পাম্পলেট সমসাময়িক সমস্যা নিয়ে লেখা বাধাহীন পুস্তিকা। An argumentative writing in prose on a controversial issue of a particular time. এটা দেখেন পাম্পলেট একটা আর্গুমেন্টেটিভ রাইটিং, এটা তর্কমূলক বা বিতর্কমূলক একটা লেখা, এটা প্রোজে লেখা। on a controversial issue of a particular time, একটা সময়ে যে কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে সেটা নিয়ে পাম্পলেট। মূলত এই পাম্পলেট লেখাটা যারা লিখেন তাদেরকে কোন শাসকই সহ্য করতে পারেন না। অনেকে পাম্পলেট লেখার কারণে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে শাস্তি দেওয়া হয়েছে। যেমন আপনার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। যেমন আপনার পাম্পলেট যদি বলা হয় যে আপনার দ্য নেসেসিটি অফ অ্যাথিজম নামক পাম্পলেট লিখে আপনার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন কে বলেন তো? পিবি শেলী স্যার। পিবি শেলী। পিবি শেলীকে বাংলাদেশের কোন লেখকের সাথে তুলনা করা হয়? নজরুলের সাথে। নজরুলের সাথে, হ্যাঁ, নজরুলের সাথে তুলনা করা হয়। দ্রোহের কবি, রিভলিউশনারি পয়েন্ট। তো তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন নেসেসিটি অফ অ্যাথিজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা নামক পাম্পলেট লেখার মাধ্যমে। তো পাম্পলেট হলো সমসাময়িক ঘটনা, কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোর মধ্যে বিতর্ক তৈরি করে, বিশেষ করে অনেক স্যার তারপরেই তো লেখা স্যার পিবি শেলী রিভোল্ট অফ ইসলাম স্যার। হ্যাঁ, রিভোল্ট অফ ইসলাম। এটা কি স্যার ইসলাম বিদ্রোহ, ইসলামকে নিয়ে স্যার? ইসলাম না, ওটা রিভোল্ট অফ ইসলাম যেটা, ওটা আসলে মনে হতে পারে যে ইসলামকে নিয়ে। ওইখানে ধর্মকে তিনি জেনারেল সাবজেক্ট হিসেবে ট্রিট করেছেন, কোন ধর্মের উপর স্পেশালাইজেশন নিয়ে আসেন নাই, ধর্মকে জেনারেল সাবজেক্ট হিসেবে ট্রিট করেছেন। ওখানে ধর্ম ইসলামের উপর ওইভাবে কোনো বিষয় নাই এখানে। তারপর দেখেন ফ্যাবল। ফ্যাবল যদি আমরা যাই, ফ্যাবল জীবজন্তুর আচরণ ও কথাবার্তার মাধ্যমে নীতিকথা তুলে ধরার উদ্দেশ্যে রচিত কল্পকাহিনী। ফ্যাবল হলো জীবজন্তুর আচরণ ও কথাবার্তার মাধ্যমে নীতিকথা তুলে ধরার কল্পকাহিনী, অর্থাৎ এ ভেরি শর্ট অ্যালিগরিক্যাল স্টোরি। অ্যালিগরিক্যাল স্টোরি কাল্পনিক of animal characters which teaches a moral for human beings. দেখেন এখানে আপনার দুইটা জিনিস থাকতে হবে ফ্যাবলের মধ্যে, একটু অ্যানিমাল ক্যারেক্টার্স থাকতে হবে, অর্থাৎ ক্যারেক্টার্স গুলোর মধ্যে একটা অ্যানিমাল থাকতে হবে, মানুষ থাকবেই, আর সাথে একটা মোরাল টিচিং থাকতে হবে মানুষের জন্য, অর্থাৎ আপনার মানুষের জন্য একটা নৈতিক শিক্ষা থাকতে হবে। একটা ফ্যাবলের নাম বলেন তো? ঈশপের গল্প। ঈশপের গল্প, সেখানে মোরালটা কি?
ওই যে স্যার সিংহ আর তারপরে ইঁদুর যে মানে ছোট হইলেও কাউকে অবজ্ঞা করতে নাই, বন্ধুত্ব হিসেবে গ্রহণ করতে হয়, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ, সিংহ ইঁদুরের কথাই বলা হয়। সিংহ জালে আটকা পড়ে, ইঁদুর হ্যাঁ, তাকে ইঁদুর সেখান থেকে কেটে ফেলে। কেটে জাল কেটে উদ্ধার করে। হ্যাঁ, সেটা ঈশ্বরের গল্প। আপনার ওই যে বাঘ এবং শিয়ালের গল্প আমরা পড়েছি না? রাখালের গল্প আছে। বাঘ আর শিয়াল, হ্যাঁ। না, রাখালের গল্পটা আপনার ফেবলের মধ্যে হ্যাঁ, ফেবলের মধ্যে পড়বে। হ্যাঁ, ওই বাঘ এবং শিয়ালের গল্প, যে একটা লোক একটা বাঘের পাশ খাঁচার পাশ দিয়ে যাচ্ছিল, তখন বাঘ তাকে বলল, ভাই আমাকে বাঁচাও, আমি তোমার উপকার করব, ভালো করব। তো সহসর লোকটা তখন কি করলো, যে বাঘের খাঁচা খুলে দিল। তখন বাঘ বের হয়ে বলল, হালুম, এবার আমি তোমাকে খাবো। তখন বললো, আমি তো তোমার উপকার করলাম, তুমি আমাকে খাবে কেন? তখন বলছে, না, তুমি তো আমাকে অপকারিতা সবাই করে। তখন বললো, তাহলে খাওয়ার আগে চলো আমরা দুইটা সাক্ষী মানি, যে দুইজন সাক্ষী যদি বলে যে তুমি আমাকে খাবে, তাহলে সাক্ষী হওয়ার পরে খাবে। তখন দুইজন সাক্ষী মানা হয়, একটা হলো বটগাছ আর একটা হলো শিয়াল। তো বটগাছের কাছে যখন প্রথমে যায়, তখন বটগাছ বলে, হ্যাঁ, যে পথিক, ক্লান্ত পথিক, শ্রান্ত পথিক আমার গাছের ছায়ায় বসে বিশ্রাম করে, হ্যাঁ, তারা ফুরফুরে হয়, যাওয়ার সময় আমার পাতা এবং ডাল ভেঙে নিয়ে যায়। তখন মোটামুটি বাঘ শিওর যে আছে, এবার খাওয়ার পথটা অনেকখানি উন্মুক্ত হলো। পরবর্তীতে লাস্ট যে সাক্ষী শিয়ালের কাছে যায়, শিয়ালের কাছে গিয়ে ঘটনা খুলে বলে। শিয়ালের কাছে যাওয়ার পরে তো মানে শিয়াল বুঝতে পারে যে ঘটনা কি, মানে রাজনীতিবিদদের মতো আর কি, হ্যাঁ, যে একটু শুনেই বুঝতে পারে যে ঘটনাটা কি। তখন শিয়াল যেটা বলল, যে মামা, তুমি এই বিশাল শরীরের ছোট খাঁচার মধ্যে ছিলা কিভাবে? এটাই তো বিশ্বাস হচ্ছে না। তুমি তো এখানে থাকতেই পারো না, তোমার তো থাকার কথা জঙ্গলে, তুমি ওখানে থাকবে কেন? এতে খুব রেগে যায় বা তখন বলে, যা তোকে দেখাচ্ছি। না, তার আগে ওই খাঁচার কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে শিয়াল এই কথা বলে, তখন দাদা যে তোকে দেখাচ্ছি, এই বলে সে কি করে, যে লাফ দিয়ে খাঁচার ভিতরে চলে যায়। তখন শিয়াল দরজাটা, গেটটা আবার আটকে দেয়। এখন এটাই হলো মোরালটা, অ্যানিমাল ক্যারেক্টার রয়েছে, এবং মোরালটা হলো যে উপকারীর উপকার করতে হবে, কিন্তু সবার উপকার করা যাবে না। হ্যাঁ, সবার উপকারী করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। সবার উপকারী করা যাবে না। আবার এখানে একটা বিষয় হলো, যে গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, যে গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, যে অপ্রয়োজনে সেই গাছের ডালপালা ভেঙে নেওয়া যাবে না, সেটাও এখানকার মোরাল মূলত। এরপরে সাটায়ার, ব্যঙ্গ রচনা। Satire হলো a literary attack on the follies and vices of an individual or a society with a view to correcting them through laughter and ridicule. এটা হলো লিটারারি অ্যাটাক অন দ্য ফলিস এন্ড ভয়েসেস অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিদের যে ফলিস, এখানে নির্বুদ্ধিতা এবং ভাইসেস, পাপ, সেটার উপর একটা সাহিত্যিক আক্রমণ। উদ্দেশ্য হলো ওই জায়গাগুলো থেকে মানুষকে লাফটার এবং রিডিকুলের মাধ্যমে ওই জায়গাগুলো থেকে বের করে নিয়ে আসা। ইট মে বি প্রোজ অর ইন ভার্স, এটা প্রোজও হতে পারে, ভার্সও হতে পারে। একটা সাটারের নাম বলেন তো বাংলা সাহিত্যে। রসগোল্লা। হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলীর রসগোল্লা। সৈয়দ মুস্তফা আলীর রসগোল্লা বই কেনা। হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা সাটারটা কিভাবে, কি এখানকার বিষয়টা কি? এটা ছিল মূলত ইয়াটা আমার এখন মনে পড়তেছে না থিমটা, মানে উনি আর কি এই রসগোল্লার মধ্যে মানে সমাজের সংস্কারের ইয়াটা তুলে নিয়ে আসছিল, রসগোল্লা মূলত নাম দিয়ে আর কি গল্পটা। জানা আছে এরকম একটা সাটার পড়েছেন, কি আছেন বাংলা সাহিত্যের? স্যার কমলাকান্তের জবানবন্দি। কমলাকান্তের জবানবন্দি। কমলাকান্তের জবানবন্দি এখানকার সাটারের মূল বৈশিষ্ট্যটা কি? স্যার উকিলের জেরা সম্পর্কে, মানে মানুষ যে কিরকম হইতে পারে বা কিরকম একটা আদালতের মধ্যে কিরকম জবানবন্দি করা উচিত বা কিরকম করা হয় এই সম্পর্কে মেবি। মানে কি করা হয়? মানে স্যার আদালতের জবানবন্দি গুলা কেমন হওয়া উচিত, কিন্তু আমরা বাস্তবে কেমন করি সেই সম্পর্কে একটা ব্যঙ্গ রচনা করছে। ব্যঙ্গ সমাজের অসঙ্গতিটা। অসঙ্গতি তুলে ধরছে। আর কোন, আর কেউ একটা বাংলা সাহিত্যে একটা সাটারের নাম বলেন তো দেখি, আর কেউ বলেন? হ্যাঁ, নাই? এগুলা কি বলেন, ওইগুলা তো পরীক্ষায় আসে না।
এটা পড়তে হবে তো একটু। বাংলা সাহিত্যে ২ একটা সাটায়ার পড়তে হবে না, জানতে হবে না? হুম? জানতে হবে। বিয়ে পাগলা বুড়ো, বুড়ো শালিকের ঘাড়ের রোগ। তাই না? এগুলা পড়েছেন? নাম এটাই শুনছেন? স্যার বলতে নাম পড়ি করেছি স্যার, এগুলোর ভিতরেরটা নাম পড়িনি। পড়েছেন, ভিতর পড়েন না। ভিতর পড়েছেন, মাইকের ঠিকই মধ্যে আছেন, প্রয়োজন। ভিতরে পড়েছেন। বুড়ো শালিকের ঘাড়ের রোগ পড়েছেন। না, বাংলা সাহিত্যের স্টুডেন্টরা পড়ছে স্যার। বাংলা সাহিত্য স্টুডেন্ট কি আছেন এখানে? বাংলা সাহিত্য স্যার দিনবন্ধু মিত্র নীল দর্পণও তো একটা স্যাটায়ার হওয়ার কথা, কারণ এটা তো সমাজের অসঙ্গতি দেখাইছিল। যেমন সৈয়দ মুস্তফা আলীর বই কেনাটা বাংলা সাহিত্যের অন্যতম বড় সাটায়ার হিসেবে চিহ্নিত হয়ে আসছে অনেকদিন ধরে। এই বই কেনা সম্পর্কে বই কেনাটা পড়েছেন কেউ? বই কেনা কেউ পড়েছেন? এই মাহবুবা কোনো সাটায়ার পড়েন নাই? স্যার ওই যে একটা গল্প ছিল অবাক জলপান, ওইটাকে একটা স্যাটায়ার? আমাকে জিজ্ঞেস করেন কেন? আমি জিজ্ঞেস করি যে আপনাকে কোনো সাটায়ার পড়ছেন কিনা, আপনি আমাকে মানে জিজ্ঞেস আমার করেন। মনে হচ্ছে যে ওইটা একটা স্যাটায়ার, যে অবাক জলপান, মানে জল পান করতে গিয়ে জলপাইয়ের অনেক কাহিনী হয়ে গেছিল আর কি, বা এরকম মেবি আমার মনে হচ্ছে ওইটা একটা স্যাটায়ার, কিন্তু মাহবুবা পড়েছেন লেখকটাকে কোনো আমার সঠিক সাটায়ার? এক্স্যাক্টলি খেয়াল নাই। স্যার পড়ছি তো স্যার বেশ কিছু বই, কিন্তু স্যার স্যাটায়ার কিনা বা হচ্ছে ওই যে এইগুলো পড়িনি স্যার, ওই যে কি বলে বুড়ো শালিকের ঘাড়ের রোগ, তারপর হচ্ছে হ্যাঁ, বুড়ো শালিকের ঘাড়ের রোগ সাটায়ার। হ্যাঁ, বই কেনার সম্পর্কে যেমন আপনার সৈয়দ মুস্তফা আলীর যে বই কেনা সেটা সাটায়ারটা হলো এরকম, আমি সংক্ষেপে একটু বলে দিই যে একজন মহিলা হাউস ওয়াইফ তার হাজবেন্ডের জন্য একটা পুরস্কার গিফট কিনতে যান। গিফট কিনতে মার্কেটে গিয়েছেন। তো সেখানে মার্কেটে গিয়ে তিনি এই মার্কেট থেকে ওই মার্কেট, ওই মার্কেট থেকে ওই মার্কেট, এই দোকান থেকে ওই দোকানে ঘুরে বেড়াচ্ছেন। এক দোকানে গিয়ে দোকানের জিনিসপত্র প্রায় সবই নামাইতেছেন, দেখতেছেন, কিন্তু পছন্দ হচ্ছে না। এতে আপনার দোকানদার বিরক্ত হয়ে বলতেছে, আপনি আপনার হাজবেন্ডের জন্য একটা বই কিনে নিয়ে যান। এটা আপনার হাজবেন্ড পড়তে পারবে, আপনিও পড়তে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তখন সে বলতেছে, বইও তো ওর একটা আছে। হ্যাঁ, মানে বই একটা আছে আর বই কেনা যাবে না। অর্থাৎ এটাই মূলত এখানে তুলে ধরা হচ্ছে যে আমরা বই কেনা এবং পড়ার প্রতি কতটা বিমুখ, এই জিনিসটা মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনি অনেক মহিলাকে দেখবেন, কিছু কিছু নারীরা এরকম আছে যারা মার্কেটে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে। মানে মার্কেটের নাম শুনলে আর মানেই নাই একদম। ঠিক আছে, পেটে খাবার আছে কি নাই সে মার্কেটে যাবে। আমি ব্যক্তিগতভাবে কিছু পিপলকে চিনি যারা হলো একদিন ধরেন মার্কেটে যায় জিনিসপত্র দেখতে, পরের দিন যায় পছন্দ করতে, আরেকদিন যায় আরেকজনকে নিয়ে যে তার পছন্দটা ঠিক আছে। কথা কেটে কেটে আসছে স্যার। না, আমি বলছি যেটা আরেকদিন যায় পছন্দ, তার পছন্দ ঠিক আছে কিনা, তারপরে দিন যায় দামাদামি করতে, এরপরে যায় কিনতে। মানে এরকম একটা জিনিস আগে দেখে, তারপরে পছন্দ করে, তারপর আরেকজনকে নিয়ে যায় পছন্দ ঠিক আছে কিনা, তারপরে দামাদামি, এরপরে কেনা। এখন এই যে বিষয়গুলো, হ্যাঁ, তার মানে কত সময় দেখেন এখানে আসলে অপচয়। অপচয় তার কাছে কোনো অপচয় না। সময় তো সবার কাছেই সম্পদ না। সময় কিছু মানুষের জন্য সম্পদ, আর অধিকাংশ মানুষ সময়কে সম্পদ হিসাবে ভাবে না। অল্প কিছু মানুষ সময়কে সম্পদ হিসাবে ভাবে। অর্থাৎ ওই যেটা বলছিলাম যে অনেকে চিন্তা করে যে 2 দিনের দুনিয়া, আসলাম, খেলাম, এত কষ্ট করার কি দরকার আছে, এত মানুষের কাজ করার কি দরকার আছে, একটু নিজে ভালো থাকলাম, 2টা ছেলে মেয়ে নিয়ে ভালো থাকলাম, এটাই তো সুন্দর, আর কি ঝামেলা দরকার আছে। মানে এটাকে চিন্তা করে যে জীবনের যে মুহূর্ত, অর্থাৎ যে সময়টা সে পেয়েছে এইভাবে ট্রিট করে অনেকে। জীবনে এটা আরামাইশ যদি না থাকে, জীবনে যদি সুখ না থাকে, জীবনে যদি সারাদিন খালি খাটাখাটি করা লাগে, নিজে যদি রান্না বান্না করে খাওয়া লাগে, অনেক মেয়েদের শুনি যে কাজের লোক রান্না বান্না করে দিবে, 11টার সময় ঘুম থেকে উঠবে, বিশাল হাই তুলে ধরেন 12টা সাড়ে 11টা দিয়ে নাস্তা করে। হ্যাঁ, মানে এই যে জীবন, তো আবার কিছু ভাড়াটিয়া মানে মালিক পাবেন, হয়তো বাবা অনেক পরিশ্রম করে 4-5টা বাড়ি করে দিয়ে গেছে, জীবনটা 12টার সময় ঘুম থেকে উঠে, হ্যাঁ, তারপরে হয়তো একটু নাস্তা করে বিকেলে 6টার দিকে ভাত খায়, হ্যাঁ, তারপরে এই মজা টজা করে একটু ঘুরলো, বিকেলে এই জীবনটা চলে যাচ্ছে। মানে এটাই হলো তাদের জীবন। এটাই জীবন বলতে তারা এটুকুই বোঝে যে একটু মজা করা, একটু আনন্দ ফুর্তি করা, একটু হই হুল্লোড় করা, মানে একটু খাওয়া, বেশি করে খাওয়া। হ্যাঁ, মানে লাইফ এটুকু। একটু হিন্দি সিরিয়াল দেখা, আর কিছু হলে ধরেন কিছু মেয়েরা আছে
হিন্দি সিরিয়ালের পরে হলো আপনার কোরিয়ান সিরিয়াল, তারপরে থার্ড স্টেজ সিঙ্গাপুর নাকি আছে, এরকম সিরিয়াল। হ্যাঁ, এখন যেটা হলো যে মিনিংটা কোথায়, মানে লাইফটা কোথায় নিয়ে গেছেন। অনেকে হিন্দি সিরিয়াল দেখে না, কিন্তু কিছু ছেলে মেয়ে, শুধু মেয়েদেরকে বলবো না, কিছু ছেলে মেয়ে আছে এবং সিঙ্গাপুরি সিরিয়াল পর্যন্ত দেখে। প্রথম স্টেজ হিন্দি, তারপরে হলো আপনার কোরিয়ান, তারপরে কোনটা যেন জানা আছে? কোরিয়ানের সিরিয়ালের পরে কোনটা? জানি না স্যার। মানে তারা ওটা স্মার্ট মনে করে যে মানে কোরিয়ান সিরিয়াল এখন দেখে, তাহলে সে স্মার্টনেসের সেকেন্ড স্টেজে আছে। তারপরে স্টেজে যারা আছে ওরা স্মার্টনেসের থার্ড স্টেজ আছে। মানে কত স্টুপিড আমরা আসলে, দেখেন লাইফটাকে কোথায় নিয়ে গেছি। মানে লাইফটা হতো যেটা বললাম, হয়তো মা বাবার ঝামহাও ওদেরকে জন্য সম্পদ রেখে গেছে প্রচুর, সেই সম্পদের অপচয়টা এভাবেই হচ্ছে। এভাবে অপচয় না বলি বা সম্পদের ভোগ কনজামশনটা এভাবেই হচ্ছে। আরেকটা শ্রেণী দেখেন যে মানে একটু খাবার আসলে ব্যবস্থা নেই, খাবার হচ্ছে না। আবার একটা শ্রেণী আছে সম্পদটা, টাইম এবং সম্পদটা ইউটিলাইজ করে মানবতার কল্যাণে কাজ করছে, হাজার হাজার কোটি কোটি মানুষের কল্যাণে কাজ করছে। তো এটা হলো যে জীবনটা আপনি যেটা পেলেন, এই যে কতগুলো বছরের সমষ্টি, কত কয়েক হাজার ঘন্টার সমষ্টি, এটাকে আপনি কোথায় কাজে লাগালেন আসলে? আপনি তো কাজে লাগানোর আগে শেষ। তাহলে জীবনের মিনিংটা কি হলো? আপনি এলেন, খেলেন, চলে গেলেন, এটাই কি হলো জীবনের মিনিং? এই উদ্দেশ্যেই কি আপনাকে পাঠিয়েছে সৃষ্টিকর্তা বা সৃষ্টি করেছে? তো এই বিষয়গুলো যাদের মধ্যে আসে তারাই মূলত যে মেটাফিজিক্যাল বলতে পারেন বা স্পিরিচুয়ালিজম, মানে বস্তু জগতের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারে, এই পিপলটা অনেক কম। ক্ষমতার চর্চা, বস্তু জগতের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারে, এই জিনিসটা, এই সংখ্যাটা অনেক কম। তবে এই পিপল যারা যারা এটা চিন্তা করতে পারেন, তারা অনেক অনেক ভালো থাকেন। তারা ব্যক্তিগত জীবনে এবং আপনার শারীরিক দিক থেকেও অনেক সুস্থ থাকেন, ব্যক্তিগত জীবনে অনেক ভালো থাকেন তারা। কাজে চাওয়া পাওয়ার পরিমাণটা অনেক কমে যায়। বিশাল একটা পৃথিবীর নিজেকে একটি ক্ষুদ্র সত্তা হিসেবে চিহ্নিত করেন, জ্ঞান আহরণের মধ্যে থাকেন, এইভাবে তারা জীবনটাকে উপভোগ করেন। আবার কিছু আছে যে একটু ক্ষমতা পেয়ে আরেকজনকে কোপ দেওয়া শুরু করে, অথবা ক্ষমতা একটু পেয়ে বাসার মধ্যে প্রথমে ঘরের মধ্যে ক্ষমতা চর্চাটা শুরু করে, অথবা পাড়া প্রতিবেশীর সাথে ক্ষমতা দেখানো শুরু করে। একটা পর্যায়ে সে একা হয়ে যায়, তখন যখন বিপদে পড়ে তখন আর কেউ তার পাশে দাঁড়ায় না। তো এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা, যেটা হলো চিন্তার ভিন্নতার জন্য মানুষের জীবনধারাটা ভিন্ন হয়ে যাচ্ছে। চিন্তার ভিন্নতার জন্য মানুষের জীবন, মানুষের সবকিছু ভিন্ন হয়ে যাচ্ছে। সেটা মূলত লিটারেচারে তুলে ধরা হয়, কিন্তু লিটারেচার তো পরে খুব কম পিপল। নেক্সট আসেন, অ্যালিগরি, রূপক বর্ণনা বা প্রতীকাশ্রয়ী কাহিনী। A literary form in which one story is told in the guise of another story. একটা গল্পের আলাদা আরেকটা গল্প যেটা তুলে ধরা, সেটাই মূলত অ্যালিগরি। ঝিকে মেরে বউকে শেখানো, অনেকটা আমাদের বাংলায় আছে, এটা অনেকটা অ্যালিগরি। মিথ, রূপকথা। মিথ দেখেন an ancient story about gods and goddess and their mysterious activities. অর্থাৎ দেখেন দুইটা জিনিস, মিথ এবং লেজেন্ড মিলায় ফেলা যাবে না। মিথ হলো অ্যানশিয়েন্ট স্টোরি অ্যাবাউট গড এন্ড গডেস, গড এবং গড, এখানে দেব দেবীকে কেন্দ্র করে যে অ্যানশিয়েন্ট স্টোরিজ এবং তাদের যে মিস্টেরিয়াস অ্যাক্টিভিটিস, সেটা হলো মিথ। আর লেজেন্ড হলো এ স্টোরি অ্যাবাউট এ সেমি গড হিউম্যান ফিগার। In it focuses are given on the greatness of human being. Some supernatural being may be involved in it. এখানে যেটা বললাম যে একজন ব্যক্তি, বিশাল ব্যক্তিত্ব, যেটা এখানে রিলিজিয়াস স্কলার হতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারি, গৌতম বুদ্ধের কথা বলতে পারি। হ্যাঁ, অর্থাৎ যারা আপনার সেমি গড হিউম্যান বিং, যারা মানুষই ছিলেন কিন্তু মানুষ থেকে ভিন্ন ছিলেন। যে অনেকে দেখবেন যে সাধু দরবেশ যারা, তারাও এখানে আসবে, যারা হয়তো যে হাতের ইশারায় এখানে জন্তু জানোয়ার নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যাঁ, তারা পাশে থাকলে বাঘেও কামড়ায় না, মানে সাপে কাটে না। এই যে বিষয়গুলো, এই যে ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, এটা যে ধরনের পিপল গুলো হোল্ড করেন, সেটা মূলত হলো লেজেন্ডারি। এরপরে আসেন লিমারিক। A limerick is a form of poetry in 5 lines, 5 লাইনের কবিতা। লিমারিক হলো 5 লাইনের ছোট কবিতা। এরপরে কি, হ্যাঁ বলেন। স্যার ঠাকুরমার ঝুলি তাহলে মিথে হবে না স্যার? ঠাকুরমার ঝুলিটা মিথ হবে না স্যার? পৌরাণিক কাহিনী মানে রূপকথার গল্পটা, এটা তো স্যার ইয়েতে মিথে হবে না? হ্যাঁ, রূপকথার গল্প, ঠাকুরমার ঝুলি, ওটা যদি আপনার সৃষ্টিকর্তা দেবদেবী নিয়ে,
জি না, না স্যার মঙ্গল কাব্য হবে এটা পৌরাণিক কাহিনীগুলো। এটা মঙ্গল কাব্য হবে, মঙ্গল কাব্য বলে। ঠাকুরমার ঝুলি তো মিথ হতো না, দেবদেবীকে নিয়ে তো না, ঠাকুরমার ঝুলি তো দেবদেবীকে নিয়ে না। এটা লোক সাহিত্য হবে না স্যার? ঠাকুরমার ঝুলি লোক সাহিত্য হতে পারে, ওটা আমি পড়ি নাই তো ভালোভাবে বলতে পারছি না। নেক্সট দেখেন, পিউরিটান পোয়েট্রি is concerned mainly topics related to the unworthiness of the humankind before God. দেখেন পিউরিটান পোয়েট্রি হলো আপনার বিশেষ করে মধ্যযুগে যখন খ্রিস্টিয়ানিটির জয় জয়কার অবস্থা ছিল, তখন কিছু পিউরিটান পয়েট ছিলেন। হ্যাঁ, পিউরিটান পয়েট ছিলেন, মূলত তারা কি করেছেন, কনসার্ন মেইনলি টপিকস রিলেটেড টু আনওয়ার্দিনেস হিউম্যান বিং বিফোর গড, অর্থাৎ স্রষ্টার কাছে মানুষ কিছুই না, মানুষের সবকিছু স্রষ্টাকে রাজি খুশি করবার জন্য। হ্যাঁ, অর্থাৎ ধর্ম ভিত্তিতে বিশেষ করে খ্রিস্টিয়ানিটির যে বিশ্বাসটা, ধর্মীয় বিশ্বাস যেটা, সেটাকে কেন্দ্র করে মূলত এই লেখাগুলো। অর্থাৎ মানুষ স্রষ্টার সৃষ্টি, মানুষের কাজ হলো স্রষ্টাকে রাজি এবং খুশি করা। হ্যাঁ, সেই ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে যে লেখাগুলো হয়েছে খ্রিস্টিয়ানিটিকে উপর ভিত্তি করে, সেই লেখাগুলো, সেই কবিতাগুলো, এগুলো মূলত পিউরিটান পোয়েট্রি। এখানে মানুষের আনওয়ার্দিনেস বিফোর গড এই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। And the Bible played an important role in the daily lives of the Puritans. Due to this influence, most Puritan writing is based on the styles of Bible. John Milton, John Dryden, Edward Taylor are some of the most influential Puritan writers. এরপরে metaphysical poetry, একটু আগে দেখে আসলাম, আবার দেখেন, the poem that is written about the nature of the creator, যে স্রষ্টার প্রকৃতি কেমন, intellectual philosophy, বুদ্ধিভিত্তিক দর্শন, is called metaphysical poetry. John Donne is considered the founder of the metaphysical poetry. Cavalier poetry. The Cavalier poets were the member of the aristocracy and supported King Charles I. They were known as royalists. Many of the Cavalier poems centered on sensual, romantic love and worldly affairs. Most of the prominent Cavalier poets were Thomas Carew, Richard Lovelace and Robert Herrick. বিশেষ করে আপনার ওই চার্লস দ্য ফার্স্টের শাসনামলে, আমরা এটা পরে পড়বো, তারপর চার্লস দ্য ফার্স্টের শাসনামলে ধর্মকেন্দ্রিকতার উপর বিশাল ফোকাস ছিল। ওই সময় মূলত তিন ধরনের কবিতার উদ্রেক ঘটেছিল। একটা হলো আপনার মেটাফিজিক্যাল, একটা ছিল পিউরিটান পোয়েট্রি, যে ধর্মকেন্দ্রিকতা। একটা ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি, যে স্রষ্টার স্বরূপ ইত্যাদি কেমন হবে সেটা নিয়ে। আরেকটা ছিল ক্যাভালিয়ার পোয়েট্রি, অর্থাৎ এখানে ব্যক্তিগত রোমান্স, ব্যক্তিগত লাভ লালসা, এগুলোকে কেন্দ্র করে লেখা হয়েছিল। এবং এটা যারা লিখেছিল ওই সময়, তারা ছিল রয়্যালিস্ট, অর্থাৎ চার্লস দ্য ফার্স্টের ছত্রছায়া থেকে, তার সমর্থনে থেকে মূলত তারা এই কাজগুলো করেছিল, এই লেখাগুলো লিখছেন। কারণ এই লেখাগুলোর প্রতি মানুষের অনেক বিতৃষ্ণা ছিল, মানুষ এদেরকে সহ্য করতে পারতো না, এই জন্য মূলত তারা রাজার ছত্রছায়া থেকে এই কাজগুলো করতেন। তারপরে যেটা আছে blank verse is a verse without rhyme, especially one which uses iambic pentameter. Blank verse poetry has no fixed number of lines. Hamlet is perfect example of blank verse written in iambic pentameter. Blank verse হলো is written without rhyme, এখানে রাইম, এখানে ছন্দের মিল থাকবে না, ছন্দ থাকবে না, স্পেশালি ওয়ান হুইচ ইউজেস আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারে মূলত যেটা লেখা হয়েছে। আর এখানে আয়াম্বিক পেন্টামিটার একটু পরে দেখবো। আর এখানে মূলত এই ব্ল্যাঙ্ক ভার্সটাকে পপুলার করেছেন উইলিয়াম শেক্সপিয়ার, তার অনেকগুলো লেখা এই ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, ওই সময় খুব জনপ্রিয় ছিল এটা। ফ্রি ভার্স is open form of poetry, that is poetry that does not rhyme or have a regular meter. Walt Whitman is known as the father of the free verse in English poetry. The noiseless patient spider by Walt Whitman is an example of free verse. The question, iambic pentameter. Iambic pentameter is a line of verse with 5 metrical feet. 5 metrical feet is consisting of one short or unstressed syllable followed by one long or stressed syllable. Iambic pentameter কি হবে, 5 metrical feet থাকবে, প্রথম metrical feetটা থাকবে unstressed, পরেরটা থাকবে stressed। যেমন দেখেন নিচে বোল্ড করে লেখা আছে রিমার্ক, এখানে আপনি রি এর উপরটা unstressed, মার্ক এটা হলো stressed syllable। এই রিমার্ক এখানে, অর্থাৎ আয়াম্বিক পেন্টামিটারের মূল কথা হলো
যে এখানে আমাদের প্রথম সিলেবলটা হবে আনস্ট্রেসড, পরের সিলেবলটা হবে স্ট্রেসড। এরপরে সিমিলি, সিমিলি, the comparison of unlike things using the words like or as is known to be simile। কি হলো? the comparison of unlike things, দুটো অসম জিনিসের তুলনা, অসম জিনিসের তুলনায় ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ, লাইক অথবা অ্যাজ ব্যবহার করে দুটি অসম জিনিসের তুলনাটা হলো সিমিলি। যখন দুটি অসম জিনিসের মধ্যে তুলনা করা হবে, লাইক অথবা অ্যাজ ব্যবহার করা হবে, সেটা হলো সিমিলি। যেমন মাই হার্ট ইজ লাইক সিঙ্গিং বার্ড, হার্ট আর কিন্তু সিঙ্গিং বার্ড এক জিনিস না, হার্ট এবং সিঙ্গিং বার্ডের সাথে তুলনা করা হচ্ছে লাইক ব্যবহার করে, এটা হলো সিমিলি। হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স, he is as cunning as a fox। এখানে দেখেন as cunning as, he is as cunning as a fox। এখানে দেখেন, এখানে ব্যক্তির সাথে, ব্যক্তিকে সিগালের সাথে তুলনা করা হচ্ছে as ব্যবহার করে, এটা হলো সিমিলি। মেটাফর, দৃষ্টান্ত বা রূপালঙ্কার, an expression that describes a person or object by referring to something that is considered to have similar characteristics to that person or object। দেখেন, an expression that describes a person or object, একটা পার্সন অথবা অবজেক্টকে বর্ণনা করে by referring to something, আরেকটা জিনিসকে রেফার করে, that is considered to have similar characteristics, যেটার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো রয়েছে, to that person or object, ওই ব্যক্তি বা পার্সনের। মেটাফরের ক্ষেত্রে as এবং লাইক বসে না, যেমন সিমিলির ক্ষেত্রে, তুলনার ক্ষেত্রে as এবং লাইক বসবে, কিন্তু মেটাফরের ক্ষেত্রে as এবং লাইক থাকবে না। The mind is an ocean, এটা হলো মেটাফর। এরপরে alliteration, the occurrence of the same consonant or sound at the beginning of adjacent or closely connected words। Example, make or mar, she sails down by the seashore। Alliteration, alliteration হলো যে the occurrence of the same consonant, একই কনসোনেন্ট আসবে অথবা একই সাউন্ড আসবে পাশাপাশি শব্দগুলোতে। যেমন মেক অর মার, এখানে প্রথম ওয়ার্ডে মেক এম আছে, পরের ওয়ার্ডে এম আছে। পার্সনিফিকেশন, ব্যক্তি রূপে প্রকাশ, কোন অব্যক্তিকে ব্যক্তি রূপে প্রকাশকে বলা হয় পার্সনিফিকেশন। অর্থাৎ দ্য টেকনিক অফ ট্রিটিং নন লিভিং থিংস অফ অ্যাজ হিউম্যানস ইজ কল্ড পার্সনিফিকেশন। অর্থাৎ অব্যক্তি, কোন অব্যক্তিকে ব্যক্তি রূপে প্রকাশ করাই হলো পার্সনিফিকেশন। যেমন when all at once I saw a crowd, a host of golden daffodils। দেখেন, when all at once I saw a crowd, a host of golden daffodils, crowd মানে জনতার ভিড়, কিন্তু এখানে বলছে a host of golden daffodils। অর্থাৎ এই host of golden daffodils কে আপনার জনতার ভিড়ের সাথে তুলনা করা হলো, এখানেই হলো ব্যক্তি রূপে তুলনা করা হলো পার্সনিফিকেশন। ড্যাফোডিল যেমন সকালে ফুটে বিকেলে ঝরে যায়, মানুষের জীবনটা ঠিক তদ্রূপ, যে অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য মানুষ আছে পৃথিবীতে এবং পরবর্তীতে সে চলে যায়। ড্যাফোডিলকে লেখক অপেক্ষা করতে বলে, একটু অপেক্ষা করো যাতে আমি তোমার সাথে চলে যেতে পারি। এখানে মূলত ওই ড্যাফোডিলসকে এখানে পার্সনিফিকেশন হিসেবে তুলনা করা হয়েছে। লিমারিক, মজাদার ছড়া is a form of humorous verse of 5 lines, 5 লাইনের মজাদার ছড়া। ফর এক্সাম্পল, there was a small, দেখে নেবেন এক্সাম্পলটা। ট্রাজিক কমেডি, এটা হলো কমেডির একটা ভাগ। ট্রাজিক কমেডি is a literary genre that blends aspects of both tragic and comic form, যেখানে আপনার কমেডি থাকবে কিন্তু কিছু ট্রাজিক এলিমেন্ট যুক্ত হয়। মূলত কমেডি কিন্তু কিছু ট্রাজিক এলিমেন্টস থাকে, সেটা মোস্ট অফেন সিন ইন ড্রামাটিক লিটারেচার। The term can variously describe either a tragic play which contains enough comic elements to lighten the overall mood or a serious play with a happy ending। অর্থাৎ এখানে বলছে দেখেন, the term can variously describe either a tragic play, একটা ট্রাজিক প্লে যেখানে অনেক কমিক এলিমেন্টস থাকে ওই ট্র্যাজেডিটা লাইট করার জন্য। ফর এক্সাম্পল, দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার, ওয়েটিং ফর গডো বাই স্যামুয়েল বেকেট, দ্য কেয়ারটেকার বাই হ্যারল্ড প্রিন্টার, দ্য উইন্টারস টেল বাই উইলিয়াম শেক্সপিয়ার, এগুলো হলো আমাদের ট্রাজিক কমেডি। নেক্সট, স্ট্যানজা। In poetry, stanza is a group of lines forming the basic recurring metrical unit in a poem. A verse, a group of 2 lines is called couplet, a 3-line stanza is called tercet, a 4-line stanza is called quatrain, a 5-line stanza is called quintain। অর্থাৎ এখানে স্ট্যানজা বা শ্লোক 2 লাইনের হলে কি বলে, 2 শ্লোক 3 শ্লোক হলে কি নামটা দেখবেন। লিরিক পোয়েট্রি, গীতি কবিতা is a formal type of poetry, অর্থাৎ যতগুলো কবিতা আছে তার মধ্যে সবচেয়ে ছন্দের মিল থাকে হলো আমাদের লিরিক পোয়েট্রিতে,
এটা formal type of poetry which expresses personal emotions of feelings, typically spoken in the first person. Some of the best examples of lyric poetry are sonnet. সবসময় মনে রাখবেন যে লিরিক পোয়েট বা পোয়েট্রি যেগুলা কবিতা বা পোয়েমে কিন্তু ফার্স্ট পার্সনে লেখা হবে আই বা উই দ্বারা। পোয়েট্রির ক্ষেত্রে অ্যাড্রেসটা হবে আই বা উই দ্বারা, এটা খেয়াল রাখতে হবে। পোয়েট্রির বৈশিষ্ট্য হলো এটা। ভার্স ড্রামা। Verse drama is any drama in which the dialogue is written in verse lines for a very long period. Verse drama was the dominant form of drama in Europe. Almost all of Shakespeare's dramas are written in verse. Verse drama is particularly associated with the seriousness of tragedy, providing an artistic reason to write in the form, as well as practical one that verse lines are easier for the actions to memorize. Exactly. Then, in the second half of the 20th century, verse drama fell almost complete out of fashion. তারপর আছে alliterative verse, is a form of verse that uses alliteration as the principal ornament device to help indicate the underlying metrical structure, as opposed to other devices such as rhyme. The Old English epic, Beowulf, as well as most other Old English poetry used alliterative verse. দেখে নেবেন, তারপরটা লাগবে না। এরপর হলো onomatopoeiaটা দেখবেন, a figure of speech in which the sound of words and phrases suggest the sense. For example, the rustling leaves kept me awake. Haiku লাগবে না, ironyটা লাগবে। Irony, the use of words to convey the opposite to their literal meaning. অর্থাৎ শব্দগত যে মিনিং, সেন্সটা ভিন্ন, উল্টা। A statement or situation where the meaning is contradicted by the appearance or presentation of idea. কবিতা নিন্দা ছলে প্রশংসা এবং প্রশংসা ছলে নিন্দা হলে বিদ্রুপ হয়। যেমন the boy showed his merit by making 20 mistakes in 10 times. দেখেন ছেলেটি এখানে 10 মিনিটে 20টা ভুল করে তার প্রতিভা জাহির করেছে। ছেলে ভালো তবে ইয়াবা খায়। যখন বিয়ে করতে গেছে, পাত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করছে পাশের বাড়িতে, তখন পাত্রীর বাবাকে বা পাত্রীর আত্মীয়কে বলছে ছেলে অনেক ভালো, মাঝে মাঝে ইয়াবা খায় আর কি। তার মানে এটা কিন্তু বিষয়টা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপী করা হচ্ছে। অক্সিমোরন, বিপরীত অলঙ্কার, a figure of speech in which incongruous or contradictory terms appear side by side. For example, open secret, beautifully painful. উন্মুক্ত জিনিস সিক্রেট হওয়ার কথা না, আবার পেইনফুল যেটা বিউটিফুল সেটা পেইনফুল হওয়া না, এটা হলো বিপরীত অলঙ্কার। কোপলেট, দ্বিপদী শ্লোক, a couplet is a literary device which can be defined as having two successive lines in a verse and has same meter to form a complete thought. It could be in an independent poem and could be a part of other poems, such as sonnets in Shakespeare's poem. If a couplet has ability to stand apart from the rest of the poem, it is independent and hence it is called a closed couplet. A couplet which cannot read a proper render a proper meaning alone is called open couplet. Anecdote, কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে ছোটখাটো আকর্ষণীয় মজার গল্প, a short and humorous funny story about a real event or person. The repetition of the same word or phrase at the beginning of successive clauses or verse. দেখেন এখানে no sound, alliterationের সাথে অ্যানিফোরার ডিফারেন্স হলো, alliterationের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে যে পাশাপাশি শব্দে একই কনসোনেন্ট হয়েছে, আর এখানে একই শব্দ রিপিট হবে অ্যানাফোরার ক্ষেত্রে। যেমন এভরি ডে, এভরি নাইট, ইন এভরি ওয়ে, আই এম গেটিং বেটার এন্ড বেটার। অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস হলো is a rhetorical device in which two opposite ideas are put together in a sentence to achieve contrasting effect. For example, man proposes, God disposes. এটা হলো অ্যান্টিথেসিস। এগুলো দেখবেন। আর এখানে কোটেশন আছে, কোটেশন গুলো মুখস্থ করে ফেলবেন। এখানে কোটেশন গুলো মুখস্থ করবেন আর লিটারি টার্মস গুলো দেখবেন। আর হলো আপনাদের যে কতগুলো লেখকের নাম বললাম ওগুলো পড়বেন কালকে এটা পরীক্ষা দিতে পারবেন। দেখেন তো কালকেই এটা এই তিনটা শীটে পরীক্ষা। স্যার পারবো স্যার। পারবো স্যার। হ্যাঁ, তাহলে কালকেই পরীক্ষা দেন। প্রথম পরীক্ষাটা কালকে হয়ে যাক। তাহলে লিটারি টার্মস, ওই যে লেখক 40টা লেখকের নাম বললাম, ওরা কে কোন দেশের এটুকু, আর এখানে কোটেশন যেটা আছে এটা একটু পড়েন, একটু স্ট্রেস নেন। কালকে একটা পরীক্ষা দেন। কালকে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি গুলো পড়বেন। কালকে বলতে নেক্সট ক্লাস নাকি? কালকে নেক্সট ক্লাস, শুক্রবার শনিবার 2 দিন ক্লাস হবে। আগামীকাল শনিবার 9:30টায় আপনাদের সেকেন্ড ক্লাস।
স্যার পিডিএফটা দিয়ে দিয়েন স্যার। পিডিএফ দিয়ে দিছিল, পিডিএফ পাঠিয়ে দিছি দেখবেন। স্যার আমার আসেনি। হ্যাঁ, পিডিএফটা প্রিন্ট করে নেবেন। পিডিএফটা, এটা কিন্তু বইতে আমাদের এত সুন্দরভাবে গোছানো নাই। হ্যাঁ, পিডিএফটা প্রিন্ট করে নেবেন সবাই। তাহলে আজকে শেষ। শেষ আজকে। আচ্ছা।